সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক আজকে শুক্রবার, সবাইকে জুমা মুবারক। সবাইকে জুমা মুবারকবাদ জানাচ্ছি। দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, দক্ষিণ পূর্ব এশিয়ার জন্য সেটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা সবাই দক্ষিণ চীন সাগরের নাম জানি এবং এই দক্ষিণ চীন সাগর নিয়ে আমেরিকা আর চীনের মধ্যে ব্যাপক দ্বন্দ্ব আছে, হয়তো সে কথাও সবাই জানে। কিন্তু এই দক্ষিণ চীন সাগরের মালিকানা নিয়ে ফিলিপাইন চীনের বিরুদ্ধে মামলা করেছিল, এ কথা কি জানেন? আর যদি জানেন তাহলে কেন মামলা করেছিল তা কি জানেন? মামলার ফলাফল কি হয়েছিল? মামলার ফলাফল চীনের বিপক্ষে গিয়েছে, কিন্তু চীন সেই রায় মানেনি। কেন মানেনি? যদি মানে তাহলে চীনের সমস্যা কি? আর দক্ষিণ চীন সাগরের চারপাশ জুড়ে যে সমস্ত দেশের অবস্থান, তারা হচ্ছে চীন, তাইওয়ান স্বায়ত্তশাসিত অঞ্চল, ব্রুনাই, মালয়েশিয়া, ফিলিপাইন, ভিয়েতনাম, এ সমস্ত দেশ। অন্য কোনো দেশ মামলা করলো না, কেন ফিলিপাইন শুধু একা মামলা করলো? আর সেই মামলার রায় হওয়ার পরে সেই মামলার রায়ের প্রতি কেন ইউরোপের বহু দেশ, আমেরিকা, কানাডা, তারা সমর্থন দিল? তাদের লাভটা কি বা তাদের মাথা ব্যথা কোথায়? যেখানে মালয়েশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম কেউ কিছু বলছে না, সেখানে ফিলিপাইন মামলা করলো আর ইউরোপের দেশ, আমেরিকা, কানাডা তার পক্ষে ঝাঁপিয়ে পড়লো। কারণটা কি? মামলার রায় হয়েছিল 2016 সালে। মামলার রায় চীন মানেনি। আজকে কেন সেই আলোচনা আমি টানছি বা তুললাম? সুপ্রিয় দর্শক, এইসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা সঙ্গে থাকুন, আশা করি আলোচনাটি ভালো লাগবে। এবং দক্ষিণ পূর্ব এশিয়ার এবং দক্ষিণ চীন সাগরকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতির যে খেলা চলছে, সেই খেলাগুলো আজকে আমি আপনাদের সামনে একদম ক্লিয়ার করে দেব। আশা করি শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। নিশ্চয়ই আপনাদের মনে আছে টক উইথ সিরাজ ইনসাইট, এই চ্যানেল দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার ভূ রাজনীতি, কৌশলগত অবস্থান, কৌশলগত বিষয়, ব্যবসা বাণিজ্য, আন্তদ্বন্দ্ব বা বহুপক্ষীয় দ্বন্দ্ব ইত্যাদি নিয়ে এখানে আলোচনা করছে বা আলোচনা করবে। দর্শক, চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। দক্ষিণ চীন সাগর ইতিহাসের বা ভূগোলের একটি গুরুত্বপূর্ণ নাম, গুরুত্বপূর্ণ অধ্যায়। এই দক্ষিণ চীন সাগর নিয়ে, অর্থাৎ দক্ষিণ চীন সাগরের মালিকানা নিয়ে চীনের সাথে বিরোধ বা দ্বন্দ্ব বা সংঘাত আছে ফিলিপাইন, মালয়েশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, তাদের সবার। এর সাথে যুক্ত আছে কিন্তু তাইওয়ান। তাইওয়ান যদিও স্বাধীন কোনো দেশ না, একটা স্বায়ত্তশাসিত অঞ্চল। চীন দাবি করে তার ভূখণ্ড, আর তাইওয়ান নিজেকে স্বাধীন দেশ মনে করে, বাট আন্তর্জাতিক অঙ্গন থেকে কোনো স্বীকৃতি নেই। সেই কারণে স্বায়ত্তশাসিত অঞ্চল মনে করা হয়। এবং চীন যে তাইওয়ানের মালিকানা দাবি করে, এই কথা আমেরিকাও স্বীকার করে। এক চীন নীতি যেটা, এটা আমেরিকাও মানে, বাট করে তার উল্টো। যাই হোক, সেটা ভিন্ন আলোচনা। আমরা দক্ষিণ চীন সাগরকে কেন্দ্র করে ভূগোলটা আগে বুঝি, তারপরে রাজনীতিতে ঢুকি। দক্ষিণ চীন সাগরের যে ভূগোল এবং যে রাজনীতি একসাথে জড়িত, সেই কথাটুকু বলি যে 1947 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর চীন 1947 সালে, তখন রিপাবলিক অফ চায়না চীনের নাম, রিপাবলিক অফ চায়না দক্ষিণ চীন সাগরকে কেন্দ্র করে 11 ড্যাশ, একটা ইউ প্যাটার্নের 11 ড্যাশ আকৃতি দিয়ে সীমানা দাবি করে, ম্যাপ মানচিত্র প্রকাশ করে। 11 ড্যাশ মানে 11টি রেখা, এরকম করে ইউ প্যাটার্নে। এই 11টি রেখা, এইটা দিয়ে যে ম্যাপ প্রকাশ করা হয়, তাতে আঞ্চলিক দেশগুলো বা আন্তর্জাতিক অঙ্গন থেকেও প্রতিবাদ করা হয়, প্রতিবাদ ওঠে যে এইভাবে যদি চীন সব দাবি করে একা, দক্ষিণ চীন সাগরের 11 ড্যাশ, তাহলে তো আমাদের কারোর কোনো অধিকার থাকে না সমুদ্রে। আন্তর্জাতিক আইন অনুসারে প্রত্যেকটা দেশের নিজস্ব যে উপকূল, সেই উপকূল থেকে 200 নটিক্যাল মাইল সামনে সে পাবে। এটা হচ্ছে জাতিসংঘের যে সমুদ্র আইন, সেই সমুদ্র আইনের নিয়ম।
আর প্রণালীগুলো যেগুলো সেগুলো মনে হয় 12 নটিক্যাল মাইল। যাই হোক, তো এই যে 200 নটিক্যাল মাইল, এই 200 নটিক্যাল মাইল যদি চীন ধরে তাহলে এখানে নানান ঘটনা আছে। চীনের যে স্পার্টলি দ্বীপ, তারপরে আরও অনেকগুলো দ্বীপ আছে, অনেক, এই দ্বীপপুঞ্জগুলো সব চীন তার নিজস্ব মালিকানায় ধরে, মালিকানা দাবি করে। তো যখন নিজের উপকূল ভাগ থেকে ধরেন 100 নটিক্যাল মাইল গিয়ে একটা দ্বীপ, সেই দ্বীপ এবার চীনের ভূখণ্ড হইল। চীনের ভূখণ্ড হওয়ার পর এবার ওই দ্বীপ চীনের ভূখণ্ড হলে ওইটা চীনের উপকূল ধরবে। তাহলে চীনের ভূখণ্ড থেকে এবার সামনে আরও 200 নটিক্যাল মাইল। এইভাবে যেতে যেতে নানান কায়দা কানুনে, এবং নতুন করে চীন সেখানে কিছু দ্বীপ, কৃত্রিমভাবে দ্বীপ নির্মাণ করেছে, যেখানে বিমানবন্দর প্রতিষ্ঠা করেছে, যেখানে রেডার সিস্টেম বসিয়েছে, অনেক কিছু করে ফেলেছে। সেই দ্বীপ, কৃত্রিম দ্বীপ করার কারণে ওপাশে আর ফিলিপাইন, মালয়েশিয়া বা ব্রুনাই এদের কিন্তু খুব বেশি একটা সমুদ্র সীমা আর থাকে না। তো এই বিষয়টা নিয়ে 1947 সালে যখন 11 করা হয় মানচিত্রে, তখন আপত্তি তোলার পর 1953 সালে গিয়ে সেই মানচিত্র সংশোধন করে, ততদিনে 1949 সালে গণপ্রজাতন্ত্রী চায়না এই নাম ধারণ করেছে। 1949 সালেই তো চীনে বিপ্লব হলো, সেই বিপ্লবের পর নতুন নাম ধারণ করলো এবং মানচিত্র সংশোধন করে 11 জায়গায় 9 করলো। এই 9 লাইন যেটা, এই 9 লাইনও ধরলে ফিলিপাইন, ব্রুনাই, মালয়েশিয়া, ভিয়েতনাম, এ প্রত্যেকটা দেশের সংকট তৈরি হয়ে যায়, অর্থাৎ তাদের যে উপকূল ভাগ সেটা থাকে না। চীন দাবি করছে কেন? চীন দাবি করছে ঐতিহাসিকভাবে আমরা এই সাগর এইভাবে ব্যবহার করে আসছি, এটা আমাদের। এই জায়গায় কিছুটা হয়তো চীনের ঐতিহাসিক দাবি প্রতিষ্ঠা করতে চাচ্ছে, কিন্তু আন্তর্জাতিক সমুদ্র আইন বলছে ঐতিহাসিক দাবির প্রেক্ষাপটে সমুদ্র সীমার মীমাংসা হবে না, দ্বন্দ্বের মীমাংসা হবে না। মীমাংসা হবে সমুদ্র আইন যেটা করা হয়েছে জাতিসংঘে সেটা। সেই অনুযায়ী যদি 200 নটিক্যাল মাইল যায়, আর চীনের যে সমস্ত কৃত্রিম দ্বীপ তৈরি হয়েছে যেগুলো আমেরিকা বিশেষভাবে অভিযোগ করছে, সেইগুলো যদি বাদ দেওয়া হয় তাহলে কিন্তু চীনের মালিকানা কমে যায়। অর্থাৎ ওই 9 ওই ইউ প্যাটার্নের যে 9 করেছে ওইটা থাকে না। তখন ফিলিপাইন, মালয়েশিয়া, ব্রুনাই তারা সবাই আরও সমুদ্রের সীমা পায়। এখানে প্রশ্ন উঠতে পারে যে ফিলিপাইন একা কেন মামলা করলো, আর কেউ করলো না? ফিলিপাইনের সাথে প্রথমত অনেক বেশি সংকট, ফিলিপাইনের একেবারেই জায়গা থাকে না, এটা যেমন একটা কথা। তেমনি আর একটা বিষয় হচ্ছে ফিলিপাইনের সাথে তো আমেরিকা আছে। ফিলিপাইনের সাথে আমেরিকা থাকার কারণে ফিলিপাইনকে উস্কে দেয় যে তুমি এই সমস্তগুলো করো। আমেরিকার উস্কানোর কারণ কি? আমেরিকার উস্কানোর কারণ হচ্ছে দক্ষিণ চীন সাগর হচ্ছে বিশ্ব বাণিজ্যের 1/3 এই দক্ষিণ চীন সাগর দিয়ে হয়। দক্ষিণ চীন সাগর এত বেশি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যের জন্য। ধরেন যে আপনার চীন, জাপান, সিঙ্গাপুর, তাইওয়ান, তারপরে দক্ষিণ কোরিয়া, ফিলিপাইনের এই সমস্ত যত দেশের যে ইলেকট্রনিক সামগ্রী বা যে সমস্ত পণ্য ইউরোপ, আমেরিকার বাজারে যায়, এই দক্ষিণ চীন সাগর হয়ে যেতে হয়। আর ইউরোপের গাড়ি, যন্ত্রপাতি, আরও যত সব গুরুত্বপূর্ণ পণ্য আমেরিকা, ইউরোপের যেগুলো যায় সেগুলো এই দক্ষিণ চীন সাগর হয়ে যায়। কতগুলো চীনে যায়, তাইওয়ানে যায়, সিঙ্গাপুর, জাপান, মালয়েশিয়া, ব্রুনাই, থাইল্যান্ড, ফিলিপাইন, এই সমস্ত বিভিন্ন দেশে যায়। থাইল্যান্ডের জন্য অবশ্য দক্ষিণ চীন সাগর ব্যাপার না, তার সাথে সীমানা নেই। থাইল্যান্ডের সাথে থাইল্যান্ড উপসাগর আছে, তার উপকূল আছে। তো এই ফিলিপাইনকে আমেরিকা সম্ভবত কেন বলাই যায়, তারাই উস্কানি দেয়, উস্কে দিয়ে চীনের বিরুদ্ধে মামলা করেছে। আর জাতিসংঘে আমেরিকার প্রভাব তো আছে, আপনারা সবাই কম বেশি জানেন। জাতিসংঘের পক্ষ থেকে চীনের ঐতিহাসিক দাবি, এই সমস্ত দাবি গ্রহণ না করে যে সমুদ্র আইন যেটা করেছে, 200 নটিক্যাল মাইল ইউএন ক্লজ যেটা, এই অনুযায়ী রায় দিয়েছে। বাট চীন এই মামলায় কোনোদিন অংশ নেয়নি, ওই মামলার রায় কেউ গ্রহণ করেনি, নাল অ্যান্ড ভয়েড, বাতিল করে দিয়েছে। বাতিল করে দিলে এই যে চীনের বিরুদ্ধে ফিলিপাইন মামলায় জিতলো, এই মামলায় জেতার পরে ইউরোপের আমেরিকা, কানাডা সহ ইউরোপের মোট 14টা দেশ, আমেরিকা, কানাডা আর ইউরোপের দেশ মোট 14টা দেশ ফিলিপাইনের পক্ষে
একটা যৌথ বিবৃতি দেয় যে এই মামলায় ফিলিপাইন জিতেছে, এখন চীনকে এই মামলার রায় মেনে নিতে হবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু চীন তো সে মামলার রায় মানেনি এবং ওই বিবৃতিও প্রত্যাখ্যান করেছে এবং এই অবস্থায় আছে। এটা 2016 সালের 12ই জুলাই রায় হয়েছিল। এই 10 বছর পরে এসে যখন ওই রায়ের 10 বছর পূর্তি উপলক্ষে যখন জুলাই মাস অতিবাহিত হচ্ছে, 12ই জুলাই পার হচ্ছে, তখন এই ইউরোপের দেশগুলো, আমেরিকা, কানাডা, তারা সবাই আবার নতুন করে যৌথ বিবৃতি দিয়েছে এবং জাতিসংঘের ওই রায় কার্যকর করার মানার আহ্বান জানিয়েছে চীনের প্রতি। এই হলো মূল আলোচনা, আজকের আলোচনার কারণ। কিন্তু মূল যে রাজনীতি দক্ষিণ চীন সাগর নিয়ে বাণিজ্য এবং আরো দ্বন্দ্ব, সেগুলো হচ্ছে এই যে এই দক্ষিণ চীন সাগরের মালিকানা যেভাবে চীন তার দ্বীপপুঞ্জ এবং দ্বীপ গড়ে তোলা, কৃত্রিম দ্বীপ গড়ে তোলা বা আধার আধার যে কাজগুলো করেছে, এই কাজগুলো যদি সে রাইট করতে পারে, তাহলে এই দক্ষিণ চীন সাগরে আমেরিকার যে বড় বড় জাহাজ নিয়ে ঢোকে, যে বিরাট বড় প্রভাব প্রতিপত্তি দেখায়, এই কাজগুলো করতে পারবে না। চীন সাগর তো একদম চীনের সাথে পুরো দক্ষিণের উপকূল পুরোটা দক্ষিণ চীন সাগর জুড়ে। আমেরিকা এই দক্ষিণ চীন সাগর ব্যবহার করে একদম চীনের কাছাকাছি গিয়ে তাকে হুমকি দেয়, নানা রকমের কথা বলে। আবার তাইওয়ানের সাথে আমেরিকার যে সমস্ত মহরম, এই দক্ষিণ চীন সাগরে যদি চীন তার মালিকানা যেভাবে দাবি করছে এইভাবে প্রতিষ্ঠা করতে পারে বা যেভাবে ধরে আছে এইভাবে যদি চলে, তাহলে এক পর্যায়ে আমেরিকা বা আদার যারা এখানে প্রভাব প্রতিপত্তি খাটাতে চায়, দেখাতে চায়, তাদের কোনো পাত্তা থাকবে না। এই যে জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত এবং আমেরিকা মিলে যে সমস্ত কোয়াড করেছে, বিভিন্ন রকম সংস্থা করেছে, সব কিন্তু চীনকে টার্গেট করে। এই কাজগুলোর কোনোটাই আর থাকতে পারবে না যদি চীন সাগরের মালিকানা যেভাবে এখন চীন সাগর 9 যেভাবে দাবি করছে, এইভাবে যদি দাবিটা প্রতিষ্ঠা করে বা ধরে রাখে, তাহলে এক পর্যায়ে আমেরিকার এখানে কোনো অবস্থান থাকবে না। তাহলে এখানে বাণিজ্য নিয়ন্ত্রণ করার চেয়ে রাজনৈতিকভাবে এই ভৌগোলিক পথটা বা এই বাণিজ্য পথটার উপরে যখন চীনের প্রভাব প্রতিপত্তি থাকবে, যখন আমেরিকা সেখানে মাতবরি করতে পারবে না, তখন আমেরিকা তাইওয়ানকে যে সমস্ত উস্কানি দেয়, যে সমস্ত কাজ করায়, সেগুলো পারবে না। দক্ষিণ কোরিয়া এবং জাপানে আমেরিকার যাতায়াত বা প্রভাব প্রতিপত্তি কমে যাবে। আবার আমেরিকার সাথে সম্পর্ক রাখার কারণে দক্ষিণ কোরিয়া এবং জাপান যে সমস্ত কাজগুলো চীনের বিরুদ্ধে করে, সেগুলোও করার সুযোগ কমে যাবে। ফলে এই দক্ষিণ চীন সাগরের গুরুত্ব চীনের কাছে যেমন, একই রকমভাবে ইউরোপের দেশ এবং আমেরিকা, কানাডা, তাদের কাছে গুরুত্ব একই রকমের। এবং এই দক্ষিণ চীন সাগরের মালিকানা যদি চীনের কাছে পুরোপুরি যেভাবে তারা দাবি করছে সেইভাবে চলে যায়, তাহলে অনেকের জন্যই, যেহেতু ইউরোপ এবং আমেরিকা এরা একজোট, এরা চীনের বিরুদ্ধে, সেক্ষেত্রে এরা প্রত্যেকটা দেশ চীনের কাছে ধরা খাবে, আটকে যাবে। এই জন্য এই বাণিজ্য পথ এবং বৃহত্তর যে রাজনীতি এবং আঞ্চলিক প্রভাব প্রতিপত্তি, এক এক দেশের সাথে এক এক দেশের যে সম্পর্ক, সেই সম্পর্কগুলো ধরে রাখা, এই সমস্ত নানান দিক বিবেচনা করে ইউরোপের দেশগুলো, আমেরিকা, কানাডা, এরা এই ফিলিপাইনের প্রতি সমর্থন দিচ্ছে এবং চীনকে চাপ সৃষ্টি করছে যে এই চীন সাগরের ব্যাপারে আন্তর্জাতিক আদালত, সালিশ আদালত যে রায় দিয়েছে, সেই রায় মেনে নিতে হবে। কিন্তু চীন একদম চুপ, নাল অ্যান্ড ভয়েড করে দিয়েছে। তাহলে কি দাঁড়াচ্ছে? পরিস্থিতি কোথায় যাবে? পরিস্থিতি যেখানে যাবে এবং চীনের যে প্রস্তুতি বা যে রকমের অবস্থান, সেটা হচ্ছে এই, চীন আমেরিকাকে মোকাবেলার জন্য মোটামুটি প্রস্তুতি নিচ্ছে। এই যে গত সপ্তাহে চীন এবং রাশিয়া যে যৌথ সামরিক মহড়া হয়েছে এই দক্ষিণ চীন সাগর এবং প্রশান্ত মহাসাগরে, সেক্ষেত্রে এই সামরিক মহড়া দেওয়ার মূল উদ্দেশ্য ছিল দক্ষিণ চীন সাগর এবং ওই এলাকায় নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করা এবং আমেরিকার বিরুদ্ধে যদি যুদ্ধ করতে হয়, তাহলে সমুদ্র ভিত্তিক যে যুদ্ধ, সেই যুদ্ধের একটা প্রস্তুতি যাচাই করা, নিজেদেরকে প্রস্তুত করা। চীন সাগর যদি চীন যেভাবে চাইছে এইভাবে নিতে পারে, তাহলে তার জন্য প্রশান্ত মহাসাগরে প্রবেশ করা খুব সহজ হবে এবং চীনা সামরিক বাহিনীর যে তৎপরতা, চীন সাগরের বাইরের দুনিয়ায় যে তৎপরতা, সেই তৎপরতা বিরাট অংশে ছড়িয়ে পড়বে। ফলে চীনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে এই দক্ষিণ চীন সাগর। সেক্ষেত্রে তো সুপ্রিয় দর্শক, আলোচনা শেষ করব। আলোচনা শেষে আমি শুধু কথাই বলবো
দক্ষিণ চীন সাগরের যে বিরোধ সেটি কিন্তু শুধুমাত্র কয়েকটি দ্বীপের বা নিজেদের সীমানা কেন্দ্রিক ব্যাপারটা তা নয়, এর সাথে জড়িত আছে আন্তর্জাতিক রাজনীতি, বাণিজ্য, কূটনীতি এবং আঞ্চলিক ভূ রাজনীতির নানান সমীকরণ। এই সমীকরণে এই সমীকরণ আসলে কে কিভাবে মিলাবে তার সাথে ওই যে জাতিসংঘ যে রায় দিয়েছিল তারও সম্পর্ক আছে। ফলে একথা বলাই যায় যে এখানে চীনের ইন্টারেস্ট যত, চীনের স্বার্থ যত, কোনো অংশেই আমেরিকা ইউরোপের স্বার্থ কম নয়। এখানে প্রশ্ন আসছে, তাহলে মূল দ্বন্দ্বটা এবং মূল বাস্তবতা কি আন্তর্জাতিক আইনকে ঘিরে? অর্থাৎ আন্তর্জাতিক আইন যা বলছে তার পক্ষে নীতিগত সমর্থন দেওয়ার জন্য আমেরিকা এবং ইউরোপের অবস্থান, নাকি আসলে চীনকে খানিকটা শায়েস্তা করা, খানিকটা চাপে ফেলা এবং আঞ্চলিক ভূ রাজনীতির কৌশলে কোণঠাসা করার আসল টার্গেট কোনটা? সুপ্রিয় দর্শক, আপনারা এই বিষয়েই মতামত জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে আবারও বলি, লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে টক উইথ সিরাজ ইনসাইটের সাথেই থাকবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।